অন্নপূর্ণা ভান্ডারে 13 পাতার ফর্মটা কিভাবে ফিল আপ করবেন সেই নিয়ে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। প্রথম থেকে শেষ অবধি সমস্তটা কোথায় কি লিখতে হবে সেটা আমি এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। এখানে লেখা রয়েছে পরিবারের প্রধানের নাম, পুরো নাম লিখুন। তো আপনার পরিবারের যে প্রধান, বাবা মা যেই হোক, তো তার পুরো নামটা লিখবেন। যেটা আধার কার্ডে যে নামটা, যে স্পেলিংটা লেখা রয়েছে সেটা দিয়ে আধার কার্ডের অনুযায়ী এখানে নামটা লিখবেন। আধার কার্ডের অনুযায়ী জন্ম তারিখ লিখবেন, পরিবারের প্রধান পুরুষ না মহিলা বা অন্যান্য যেটাই হবে সেটাতে টিক দেবেন। এরপরে পরিবারের প্রধানের আধার কার্ড নম্বরটা ভালো করে দেখে নিয়ে লিখবেন। 5 নম্বরে দেখছেন ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে। ওটা অনেকেই রেশন কার্ড নাম্বার লিখছে, কিন্তু এটা কিন্তু রেশন কার্ড নাম্বার নয়। এটা কি হবে সেটা নিয়ে একটা নেক্সট ভিডিওতে বলবো। এরপরে পরিবারের সদস্য সংখ্যা, শুধুমাত্র সংখ্যাটা লিখবেন, বানান করে লেখার দরকার নেই। ঠিকানা, স্থায়ী ঠিকানা যেখানে আপনি থাকেন সেই ঠিকানাটা লিখবেন। যোগাযোগ নম্বর, বিশেষত পরিবার প্রধানের আধার নম্বর সংযুক্ত মোবাইল নাম্বার, মানে আপনি যাকে হেড অফ দ্য ফ্যামিলি লিখেছেন তার যে কন্ট্যাক্ট নাম্বারটা, সেই কন্ট্যাক্ট নাম্বারটা যেটা আধার কার্ডে দেওয়া রয়েছে সেই নম্বরটা লিখবেন। নেক্সট আসছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, পরিবারের সকল সদস্যের। তো প্রথমে পরিবারের প্রধান সদস্য দেখুন, সদস্য নাম্বার 1, যে বাবা মা যেই হোক, পরিবারের প্রধান সদস্যের নাম লিখবেন, তার জন্ম তারিখ, তার লিঙ্গ পুরুষ মহিলা না অন্যান্য সেটা, বা পরিবারের প্রধানের সঙ্গে আধার নম্বর, সেখানে তার আধার নম্বর। আবার সদস্য নাম্বার 2, মানে পরিবারের দ্বিতীয় যেজন হেড অফ দ্য ফ্যামিলির পরে, তার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে তার কি সম্পর্ক। যে 2 নম্বর সদস্য পরিবারের প্রধানের কে হন, মানে যিনি অ্যাপ্লাই করে সদস্যদের কি সম্পর্ক সেটা আপনার ডিটেলসে লিখবেন। এভাবে 3, 4, 5 প্রত্যেক সদস্যের নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক আর আধার নম্বর সেটা লিখবেন। পাশে এই হ্যাঁ অপশনগুলোতে সমস্তগুলোতে টিক করে দেবেন। নেক্সট আসছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, নগদ অর্থ স্থানান্তরের জন্য, নগদ অর্থ পাঠানোর জন্য। তো এখানে হেড অফ দ্য ফ্যামিলির ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেবেন, কোন ব্যাংক আছে সেই ব্যাংকের নাম আগে লিখবেন, অ্যাকাউন্ট নাম্বার নেবেন, IFSC কোড, এটা আপনারা ব্যাংকের বইয়ের ফার্স্ট পেজেই পেয়ে যাবেন। এবং অবশ্যই ডিবিটি লিংক রয়েছে সেরকম আধার যুক্ত ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারের কিন্তু এখানে দেবেন। অন্য অ্যাকাউন্ট নাম্বার দিলে কিন্তু হবে না, যেখানে ডিবিটি লিংক করা আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটাই দেবেন। সদস্য 1, 2, 3, 4, 5 যে কজন সদস্য আপনাদের আছে, ম্যাক্সিমাম 5 জনের ডিটেলস আপনারা দিতে পারেন। যদি না থাকে তাহলে যে কজন আছেন সে কজনের ডিটেলস দেবেন। এরপরে আসছে এপিক, HOF, মানে হেড অফ দ্য ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকায় অংশ নম্বর সহ। এই যে কয়েকদিন আগে আপনাদের বাড়িতে স্লিপ দিয়ে গেছিল, সেখানে আপনারা পেয়ে যেতেন এই ডিটেলসটা যদি থাকে। না হলে এপিক নাম্বারটা লিখবেন, আর বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বর ওই ভোটার স্লিপের মধ্যে আপনারা পেয়ে যাবেন। এভাবে প্রত্যেকের 5 জনেরই এপিক নম্বর, 5 জন থাকলে 5 জন বা 3 জন থাকলে 3 রক্ষিত, মানে UR, মানে জেনারেল ক্যাটাগরি যেটাকে বলে, EWS, SC ST OBC, যেটা হবে সেটা আপনি ক্লিক করবেন, মানে টিক দেবেন। যেটা হবে আপনি সেটা টিক দেবেন, কিন্তু অবশ্যই তার সাথে সার্টিফিকেটটা কিন্তু দিতে হবে। এই যে পাশে এই পোর্শনটাতে আপনারা দেখতে পাচ্ছেন, অবশ্যই সার্টিফিকেট দিতে হবে। আচ্ছা, এরপর আসছি, আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? থাকলে হ্যাঁ, না থাকলে না। যদি হয় তবে কার্ডের ধরন, আপনারা কার্ডের রেশন কার্ডের উপর দিকে এই টাইপটা দেখতে পাবেন, কোন টাইপটা আপনার রেশন কার্ড সেটাতে ক্লিক করবেন। পরিবারের রেশন দোকান থেকে কি মাসিক রেশন তুলছেন? যদি তোলেন তাহলে হ্যাঁ, না তুললে না। সম্পদ, এখানে বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে? হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না দেবেন। পারিবারিক জমির মালিকানা, আপনাদের জমির মালিকানা যদি থাকে তাহলে হ্যাঁ, না থাকলে না। তবে সেক্ষেত্রে রেজিস্ট্রেশন, মিউটেশন কপি হালনাগাদ, মানে আপডেট করা তারিখ সহ রেকর্ড কিন্তু সাবমিট করতে হবে। পরিবারের সকল সদস্যদের মোট জমির পরিমাণ শতকে, এগুলো আপনারা আপনাদের ডিড, দলিল এসব জায়গাতেই পেয়ে যাবেন। তবে সাথে রেজিস্ট্রেশন নথি, সর্বশেষ ROR জমির নথি, সেগুলো কিন্তু দিতে হবে। যানবাহন, আপনার পরিবারের অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি যদি থাকে হ্যাঁ, না থাকলে না। যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা উল্লেখ করবেন, কটা গাড়ি আছে। আর যদি রেজিস্ট্রেশন, আর গাড়ির রেজিস্ট্রেশন নম্বরটাও অবশ্যই লিখতে হবে। গাড়ি জিপ ট্রাক্টর অন্তর্ভুক্ত করুন, যদি হ্যাঁ হয় মডেল নাম্বারটা তাহলে কিন্তু গাড়ির অবশ্যই এখানে লিখতে হবে। নেক্সট আসছে পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা। সকলে যদি স্বাস্থ্য বীমা থাকে তাহলে হ্যাঁ, যদি না থাকে না। যদি হ্যাঁ হয় তবে সরকারি না বেসরকারি সেটা উল্লেখ করতে হবে, প্রিমিয়ামের বিবরণ সহ সেটা উল্লেখ করতে হবে। মানে যেমন একদম হেড অফ দ্য ফ্যামিলি, ওনার সরকারি বীমা করা আছে না বেসরকারি বীমা করা আছে, কত টাকার বীমা করা আছে, সমস্ত ডিটেলস কিন্তু এরকম ভাবে 1, 2, 3, 4, 5 সমস্ত সদস্যদের জন্য দিতে হবে। আয় বা পেশা, কোন সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, মানে কোন সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, মানে কেউ যদি ট্যাক্স দিয়ে থাকে তবে হ্যাঁ, না দিলে না। পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে তাহলে হ্যাঁতে ঠিক করুন, যদি হ্যাঁ হয় প্যান কার্ডের নাম্বার, পরিবারের সদস্যের নামগুলো হেড অফ দ্য ফ্যামিলি থেকে শুরু করে পরপর 5 জনের নাম এবং তাদের প্যান কার্ডের নাম্বারটা কিন্তু মেনশন করে লিখে দিতে হবে। এবার আছে কর্মসংস্থানের ধরন। পরিবারের প্রধান যিনি, উনি কোন সেক্টরে চাকরি করেন, সরকারি সেক্টর বা বেসরকারি বেতনভুক্ত কর্মচারী, সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত, মানে ব্যবসায়ী কোনো মালিক, মানে নিজে কোনো ব্যবসা আছে কিনা, বা পার্ট টাইমার কিনা, বা অসংগঠিত ক্ষেত্রে মানে কৃষক, শিল্প ক্ষেত্রে স্বনিযুক্ত, মানে কারিগর, শিল্পী, কৃষক বা পরিযায়ী শ্রমিক, বেকার, অন্যান্য যা হবে সেটাতে টিক দেবেন। সবচেয়ে উপযুক্ত ঘরে টিক দিন এবং যদি থাকে প্রয়োজনীয় নথি যদি কিছু থাকে তাহলে সেটাও সাবমিট করতে পারেন। সদস্য 1, 2, 3, 4, 5 প্রত্যেকের ক্ষেত্রে একই, যে সেক্টরে চাকরি করে সেটাকে এখানে টিকমার্ক করবেন। পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা, পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা। তো পরিবারে যদি 5 জন থাকে তার মধ্যে এডুকেটেড কজন এবং আনএডুকেটেড কজন, মানে সেটার নম্বর এখানে লিখবেন। এবং পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সর্বোচ্চ যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা, যদি সার্টিফিকেট কোনো থাকে, 8 পাস, মাধ্যমিক পাস, 12 পাস বা আরো হায়ার যা রয়েছে সেই ডিটেলসটাও সেই সার্টিফিকেটে একটা কপি কিন্তু দিতে হবে। তো পরিবারের প্রধান থেকে শিক্ষিত না অশিক্ষিত যেটাই হবে সেটা
সেটা ঠিক করবেন। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা সেটা পাশে লিখে দেবেন, এই জায়গাটাতে সেটা লিখে দেবেন। সদস্য 1, 2, 3, 4, 5 করে সমস্ত সদস্যদের ডিটেলস এখানে লিখবেন। আচ্ছা, কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা ইত্যাদিতে আছে? যদি থাকে হ্যাঁ, না থাকলে না। যিনি পদে রয়েছেন যদি কেউ থাকে তাহলে তার সদস্য নম্বরটা দিতে হবে এবং তার সহায়ক নথি সাবমিট করতে হবে। কেউ কি সরকারি পেনশনভোগী রয়েছেন? যদি হ্যাঁ তাহলে হ্যাঁ, না থাকলে না। যিনি সরকারি পেনশনভোগী তার সদস্য নাম্বার সেখানে দিতে হবে এবং অবশ্যই সেই পেনশনের স্লিপটা দিতে হবে। কোন সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছেন? কেউ জিএসটি প্রদান করলে হ্যাঁ, না থাকলে না। যদি হয় তাহলে জিএসটির নাম্বারটা সেখানে সাবমিট করতে হবে। পরিবারের মোট বার্ষিক আয় কত টাকা আপনার সমস্ত সদস্যদের মিলে পরিবারের মোট আয়, মানে পরিবারের মোট আয় বলতে পরিবারের যে কজনের নাম আপনি এখানে দিয়েছেন তাদের সমগ্র আয়টা মিলিয়ে এখানে অঙ্কে মানে নাম্বারে কিন্তু লিখতে হবে। তারপরে চলে আসছি 7 নম্বর পাতায় সিএএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে। এটা জেনারেলি আমাদের জন্য নয়, এখানটা কোনো কিছু করার দরকার নেই। তারপরে আসছে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, এআরডি, শিল্পী ক্রেডিট কার্ড, এটা যাদের আছে এটা শুধুমাত্র তারা ফিল আপ করবেন, যেরকম ভাবে পরিবারের সদস্যদের পরপর ফিল আপ করেছেন সেরকম। যদি কোনো সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেটটাও দেবেন। তারপর আছে যদি এসআইআর 2026-এ নাম ট্রাইব্যুনালে মানে নাম বাদ করে থাকে, মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা, যদি কারোর নাম আপনার পরিবারের কোনো সদস্যের নাম বাদ দিয়ে থাকে বা সেটা ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা সেটা পরপর ডিটেলস যেরকম ভাবে প্রথম থেকে পরিবারের প্রধানদের থেকে সদস্যদের লিখছেন, প্রযোজ্য আছে না হ্যাঁ যদি হয় তো সেই মামলার বিবরণ সেই ডিটেলসটা এখানে দেবেন। আচ্ছা, তারপর চলে আসছে সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ। বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। আপনাদের ফ্যামিলিতে কতগুলো বাচ্চা আছে, সেই বাচ্চা আছে এখানে 4 জন বাচ্চার ডিটেলস দেওয়া আছে, মানে 4 জন অব্দি আপনি দিতে পারেন। তো তাদের নাম, কোন ক্লাসে পড়ে, কোন বিদ্যালয়ে পড়ে, টাইপ সরকারি, গভর্নমেন্ট স্পন্সর্ড বা বেসরকারি, মাদ্রাসা, অন্যান্য যে কোনো যেটা হবে সেটা এখানে ডিটেলস দেবেন। এবং যদি আপনি অন্যান্য সিলেক্ট করেন তার মানে অন্যান্যতে টিক দেন তাহলে কি ধরনের সেটা এখানে কিন্তু মেনশন করে দিতে হবে বা তার কপি দিতে হবে। তো এরকম ভাবে 4 জন বাচ্চার ডিটেলস আপনি দিতে পারবেন আপনার বাড়িতে। নাম লিখবেন, শ্রেণী, বিদ্যালয়ের নাম, কি ধরনের স্কুল সেটা এখানে নিচে টিক দেওয়া আছে সেই টিকটা দিয়ে দেবেন। শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, যদি আপনার বাড়ির বাচ্চাদের টিকাকরণ হয়ে থাকে বা বাকি হয়ে থাকে সেটা এখানে সেই বুঝে টিক দেবেন এবং হয়ে থাকলে লাস্ট যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণ কার্ড আইডিটা দেবেন এবং যদি না হয় তাহলে লাস্ট টিকা কবে নিয়েছিলেন বা না নেওয়ার কারণ সেটাও কিন্তু একটু এক্সপ্লেন করতে বলেছেন। আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি মানে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে গভর্নমেন্টের থেকে পাচ্ছেন? তো এটা পরিবারের প্রধানের প্রথম ক্ষেত্রে দিয়েছে, যদি পেয়ে থাকেন তাহলে হ্যাঁ, না পেলে না। তো কি ধরনের প্রকল্প থেকে আপনি ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকা পাচ্ছেন? যেমন পিএম কিষাণ যোজনা হতে পারে, সাবসিডি যেটা উজালা গ্যাসের সাবসিডি হতে পারে, ওল্ড এজ পেনশন রয়েছে, তারপরে কোনো স্কলারশিপ যেটা গভর্নমেন্টের থেকে মানে সেন্ট্রাল গভর্নমেন্টের থ্রুতে আপনি পেয়েছেন সেই ডিটেলসটা এখানে প্রত্যেক সদস্য মানে যে পেয়েছে, পরিবার প্রধান পেলে প্রধান তার এখানে একটা পাচ্ছেন না দুটো পাচ্ছেন সেটা লিখবেন। আর সেটা কি প্রত্যাহার করতে চান, মানে সেটা কি বন্ধ করে দিতে চান, সেটা বন্ধ করে দিলে হ্যাঁ। আর এভাবে সদস্য 1 যদি পেয়ে থাকে তাহলে হ্যাঁ, যদি না পেয়ে থাকে তাহলে না। সদস্য 2 যদি পেয়ে থাকে তাহলে হ্যাঁ, না পেলে না। এভাবে হ্যাঁ যদি পেয়ে থাকে তাহলে সেই ডিটেলসটা লিখে এখানে ফর্মটা ফিল আপ করতে হবে। আচ্ছা, এই পোর্শনটা কিছু করতে হবে না, এখানটা অফিসার ওনারা করবেন। বাকি শুধু আপনি এই মর্মে ঘোষণা করছেন যে উপরের তথ্য যা আপনি দিয়েছেন সেগুলো ঠিক এবং তাহলে সম্মতিতে টিক দেবেন এবং লাস্টে এই জায়গাটাতে একটা সাইন করবেন। এই যে পোর্শনটা দেখতে পাচ্ছেন এই স্বাক্ষর বলে যে জায়গাটা লেখা রয়েছে কার্সারটা দেখুন, এইখানটা একটা সাইন করবেন। বাকি আর কিছু এখানে করার নেই। এবার এই 13 পাতার ফর্ম শেষ হলো। আপনাদের যদি কারো কোনো বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।